বিসমিল্লাহির রহমানির রহিম। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা স্ব অবস্থানে থেকে তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৈশ্বিক করোনা পরিস্থিতির ভিতর আমরা যে অনলাইন ক্লাস তোমাদের নিয়ে যাচ্ছি, তারই ধারাবাহিকতায় আরও একটি অনলাইন ক্লাস তোমাদের জন্য আমি প্রস্তুত করেছি। এই ক্লাসের পক্ষ থেকে জানাই তোমাদেরকে ফুলেল স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি এস.এম. সালাউদ্দিন, উপাধ্যক্ষ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলোর সাথে আমরা পূর্বেই পরিচিত হয়েছি। তো আজকের পাঠ পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক। আমরা যে ছবিটি দেখছি, ইনি হচ্ছেন ইতিহাসের জনক হেরোডোটাস। প্রিয় শিক্ষার্থী, পত্র শিরোনাম পৌরনীতি সুশাসন, প্রথম পত্র, প্রথম অধ্যায়, একাদশ দ্বাদশ শ্রেণী। আমরা পূর্বেই তোমাদেরকে জানিয়ে রাখছি যে পৌরনীতির ধারণাটি স্পষ্টভাবে বোঝার জন্য আমরা প্রত্যেকটি প্রথম অধ্যায়ের টপিকসের সাথে ধারণাটি আমরা প্রতিনিয়ত দিয়েই যাচ্ছি। তো আজকের শিক্ষণফল এই পাঠ শেষে তোমরা পৌরনীতির ধারণা বর্ণনা করতে পারবে, আর পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক আলোচনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, পৌরনীতির ধারণা সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী এবং নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী। এই জন্যই নাগরিক জীবনের অপর নাম পৌরজীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম পৌরনীতি। সুতরাং শব্দগত অর্থে সিভিক্স বা পৌরনীতি হল নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান। প্রাচীন ভারতবর্ষ, গ্রীসে শব্দগত বা মূলগত অর্থেই পৌরনীতি বলতে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত বিষয় মনে করা হতো। প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রকে কেন্দ্র করে পৌরনীতি বা সিভিক্স শব্দটি প্রথম সূত্রপাত ঘটে। প্রাচীন গ্রীসে এক একটি নগরকে কেন্দ্র করে এক একটি রাষ্ট্র গঠিত হতো। এথেন্স, স্পার্টা, মেগেরা, রোডস প্রভৃতি ছিল প্রাচীন গ্রীসের উল্লেখযোগ্য নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র ছিল ক্ষুদ্র এবং এর জনসংখ্যা ছিল সীমিত। এইসব নগর রাষ্ট্রের সকল সদস্যকে নাগরিক বলা হতো না। নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তথা ভোটদান, নির্বাচন
অংশগ্রহণ করত, শুধু তাদেরকেই নাগরিক বলা হতো। সেই যুগে শুধু পুরুষেরা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করত, মহিলা দাস ও বিদেশিদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ ছিল না বিধায় তাদের নাগরিক বলা হতো না। পরিণতিতে শুধু এইসব নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের আচার আচরণ, রীতিনীতি, অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা হতো। প্রিয় শিক্ষার্থী, বর্তমান রাষ্ট্রগুলো প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রের অর্থাৎ সিটি স্টেটের মতো নয়, বরং এগুলো এখন জাতীয় রাষ্ট্র, ন্যাশন স্টেট হিসেবে পরিচিত। জাতীয় রাষ্ট্রগুলো আয়তনে যেমন বড়, জনসংখ্যাও তেমনি বেশি। এই সব জাতীয় রাষ্ট্রে নাগরিকদের জীবন ও কার্যাবলী জটিল এবং বহুমুখী, কমপ্লেক্স অ্যান্ড মাল্টিপারপোজ। এইসব জাতীয় রাষ্ট্রে একজন নাগরিককে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ইত্যাদি বহুমুখী দায়িত্ব, কর্তব্য পালন করতে হয়। বর্তমানে নাগরিক জীবন পরিবার, গ্রাম, স্থানীয় সংস্থা, এমনকি রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। এছাড়া আধুনিককালে রাষ্ট্র ও সরকার শুধু শাসন কার্য সম্পন্ন করে না, এর পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি দায়িত্ব পালন করে। কাজেই বলা যায় আধুনিক রাষ্ট্রের নাগরিকদের ভূমিকা ও কার্যাবলী, আচার আচরণ এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে সুবিস্তার আলোচনা, পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে তাই পৌরনীতি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে পৌরনীতির সংজ্ঞা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা সেগুলো স্লাইডে উল্লেখ করেছি। প্রথমে আমরা এফআই গ্লাউডের মতে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্য পালন করে এবং অধিকার ভোগ করতে পারে, তার অধ্যয়ন হচ্ছে পৌরনীতি। Civics is the study of institutions, habits, activities and spirit by means of which a man or woman may fulfill the duties and receive benefits of the membership in a political community. প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা অধ্যাপক এম হোয়াইটের কথাই আমরা যদি বলি, তিনি তার ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেছেন, সিভিক্স ইজ দ্যাট সাবজেক্ট হুইচ ডিলস উইথ এভরিথিং অ্যাপার্টেনিং টু সিটিজেনশিপ, অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। এম হোয়াইট তার ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে আরো বলেন, সিভিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ হিউম্যান নলেজ হুইচ ডিলস উইথ এভরিথিং রিলেটিং টু এ সিটিজেন, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, লোকাল, ন্যাশনাল অ্যান্ড হিউম্যান। পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয় এবং মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতির উপরোক্ত সংজ্ঞাগুলো থেকে এর যে অর্থ বা প্রকৃতি স্পষ্ট হয়ে উঠেছে তার নিচে চার্টের মাধ্যমে দেখানো হলো। চার্টটি বলা আছে পৌরনীতির জন্য দরকার একটি নগর রাষ্ট্র, আর সেই নগর রাষ্ট্রে দরকার নাগরিক, অর্থাৎ নগর রাষ্ট্রের নাগরিকদের নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি।
নাগরিকদের প্রথমেই কর্তব্য, এরপরে তাদের অধিকার। নাগরিকদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, নাগরিকদের স্থানীয় ক্ষেত্র, নাগরিকদের জাতীয় ক্ষেত্র আর নাগরিকদের আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা নিয়ে পরিণতি আলোচনা করে। অপরদিকে নগর রাষ্ট্র, যেটি ছিল জনসংখ্যায় কম, স্পেসও ছোট, এরপরে তার আয়তন বৃহৎ, যেটা এখন হয়েছে ন্যাশন স্টেট, জাতীয় রাষ্ট্র, আর এরপরে ইন্টারন্যাশনাল হিউম্যানিটি, আন্তর্জাতিক মানবতা। প্রিয় শিক্ষার্থী, উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে পরিণতির ধারণাকে আমরা দুটি অর্থে ব্যবহার করতে পারি, যথা একটা সংকীর্ণ অর্থে, একটা হচ্ছে ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে পরিণতি বলতে নাগরিকের অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিষয়কে বোঝায়, যেমন রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা তথা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার এবং অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে যেসব কর্তব্য পালন করতে হয়। যেমন রাষ্ট্রের প্রতি নাগরিক সবসময় অনুগত থাকবে, রাষ্ট্রের আইন মান্য করবে, নিয়মিত কর প্রদান করবে আর সততার সাথে ভোটদান করবে ইত্যাদি। ব্যাপক অর্থে নাগরিকের অধিকার ও কর্তব্য সহ সামাজিক, রাজনৈতিক প্রতিষ্ঠান, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং নাগরিকতার অতীত, বর্তমান, ভবিষ্যৎ বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই পৌরনীতি বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানব পৌরনীতি সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক কি। রিলেশন অফ সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স উইথ হিস্ট্রি। পৌরনীতি সুশাসন হল নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। অন্যদিকে ইতিহাস অতীত ঘটনাবলী ও তার প্রতিচ্ছবি স্বরূপ মানব জাতির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক প্রভৃতি ঘটনার বিবরণ হল ইতিহাসের মূল অংশ। নাগরিকতা বিষয়ের বিভিন্ন দিক প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত ধরে রাখার কারণে পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাসের সম্পর্ক অবিচ্ছেদ্য। পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাসের মধ্যে সম্পর্ক অনেক গভীর। প্রিয় শিক্ষার্থী, এক নজরে আমরা পৌরনীতি, সুশাসন এবং ইতিহাসের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য একটি ছকের মাধ্যমে এক নজরে দেখে নেব। স্লাইডে এটি উপস্থাপন করা হলো। সাদৃশ্যের ভিতরে রয়েছে নিবিড় সম্পর্ক, একে অপরের পরিপূরক। পৌরনীতি সুশাসন আলোচনার ইতিহাস নিয়ামক আর ইতিহাস পৌরনীতির নিকট ঋণী। বৈসাদৃশ্য, ইতিহাসের বিষয়বস্তু ব্যাপক আর পৌরনীতির বিষয়বস্তু সীমাবদ্ধ। আলোচনার প্রকৃতি ও পদ্ধতিগত অমিল আর আলোচনার দৃষ্টিভঙ্গি ভিন্ন। প্রথমে আমরা পৌরনীতি ও সুশাসন ইতিহাসের মধ্যে সম্পর্ক, এদের মধ্যে সম্পর্ক গভীর। নিচে স্লাইডে বিস্তারিতভাবে এই বিষয়গুলো উপস্থাপন করা হলো। সুগভীর সম্পর্ক। পৌরনীতি ও সুশাসন ইতিহাসের দ্বারা সমৃদ্ধ, কেননা ইতিহাস হলো পুরনো দলিলের মতো। প্রাচীনকালের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব, নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সম্যক ধারণা পেতে হলে ইতিহাসই একমাত্র ভরসা।
নাগরিকতা, সমাজ বিবর্তন, অতীত সরকার, রাজনীতি, রাষ্ট্র সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কে জানতে ইতিহাসের সাহায্যই নিতে হয়। লর্ড অ্যাক্টন এই প্রসঙ্গে বলেন, ইতিহাসের স্রোতধারায় সঞ্চিত বালুকা রাশির মধ্যে স্বর্ণ রেণুর মতো রাজনীতি বিজ্ঞান সঞ্চিত হয়ে উঠেছে। এর মাধ্যমে পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাসের সম্পর্ক যে অত্যন্ত গভীর তা অনুমান করা যায়। প্রিয় শিক্ষার্থী, অধ্যাপক ওইলবি যথার্থই বলেছেন, ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানকে গভীরতা দান করে। একে অন্যের পরিপূরক। পৌরনীতি ও সুশাসন যেমন ইতিহাস পাঠে সাহায্য করে, তেমনি ইতিহাসও পৌরনীতি পাঠে সাহায্য করে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি ইতিহাস রচিত ও আলোচিত না হয়, তাহলে তা মূল্যহীন হয়ে পড়ে। বস্তুত অতীতের পৌরনীতি ও সুশাসনের বিষয়গুলো বর্তমানের ইতিহাস, আর আজকের পৌরনীতি সুশাসন হবে ভবিষ্যতের ইতিহাস। এ প্রসঙ্গে বলতে গিয়ে অধ্যাপক স্যার জন সেলি মন্তব্য করেন, ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞানের অর্থাৎ পৌরনীতি হলো ভিত্তিহীন এবং রাষ্ট্রবিজ্ঞান ছাড়া ইতিহাসের মূল্য নেই। পলিটিক্যাল সায়েন্স উইদাউট হিস্ট্রি হ্যাজ নো রুট অ্যান্ড হিস্ট্রি উইদাউট পলিটিক্যাল সায়েন্স হ্যাজ নো ফ্রুট। সুতরাং পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস একে অপরের পরিপূরক। প্রিয় শিক্ষার্থী, রাষ্ট্র ক্ষমতা ইতিহাসের নিয়ামক। ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে বিস্তৃত হলেও স্বাধীন নয়। যারা ইতিহাস রচনায় থাকেন তাদের পক্ষে ক্ষমতাসীন রাষ্ট্রনেতাকে পাশ কাটিয়ে বা রাষ্ট্রশক্তিকে তোয়াক্কা না করে ইতিহাস লিপিবদ্ধ করা সম্ভব নয়। অনেক সময় রাষ্ট্রশক্তির ইচ্ছা বা মত অনুসারে ইতিহাস রচনা করতে হয়, যার পর ইতিহাস নিরপেক্ষতার অভাবে পড়ে যায়। এই জন্য পৌরনীতি ও সুশাসন আলোচনার ক্ষেত্রে ইতিহাস নিয়ামক হিসেবে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থী, একে অপরকে প্রভাবিত করে। পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস একে অপরের দ্বারা প্রভাবিত হয়। রাজনৈতিক চিন্তাধারা বা পৌরনীতি ও সুশাসনের অন্তর্গত বিষয়বস্তু আদর্শ মানব ইতিহাস বিনির্মাণে সাহায্য করেছে। গণতন্ত্র, স্বাধীনতা ও সাম্যের মতো ধারণা, মার্ক্সবাদ, ফ্যাসিবাদী মতাদর্শগত ইতিহাস পৌরনীতি সুশাসন পাঠের মাধ্যমে কেবল বোঝা সম্ভব। ইতিহাস পৌরনীতি সুশাসনের নিকট ঋণী। ইতিহাস পৌরনীতি ও সুশাসনের কাছ থেকে নানা রকম উপাদান সংগ্রহ করে, অর্থাৎ ইতিহাসও পৌরনীতি ও সুশাসনের কাছে ঋণী। ইতিহাস যেমন পৌরনীতি ও সুশাসনকে অন্তর্নিহিত সত্যের সন্ধান দেয়, পৌরনীতি ও সুশাসনও ইতিহাসের আলোচনাকে পরিপূর্ণতা দান করে। পৌরনীতি সুশাসনের পূর্ণাঙ্গ জ্ঞান ছাড়া ইতিহাস পাঠ সার্থক হতে পারে না। রাজনৈতিক ঘটনাবলী ও তার তাৎপর্য বাদ দিলে ইতিহাসের আলোচনা পূর্ণতা পায় না। পৌরনীতি ও সুশাসন ইতিহাস দ্বারা সমৃদ্ধ। পৌরনীতি সুশাসন বিষয়টির রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর আলোচনা বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যমূলক। এই উদ্দেশ্য সাধনের জন্য পৌরনীতি ও সুশাসন বিষয়টিকে ইতিহাসের সাহায্য নিতে হয়। ঐতিহাসিক তথ্যাদি যত বেশি পরিমাণে সংগৃহীত হবে, পৌরনীতি ও সুশাসন বিষয়টির আলোচনা তত বেশি নির্ভরযোগ্য হবে। ওইলবি মনে করেন, ইতিহাস পৌরনীতিকে গভীরতা দান করে। অন্যদিকে বার্নার্সের মতে ঐতিহাসিক তথ্যসমূহ
বর্তমানকে সমালোচনার মধ্যে দিয়ে ভবিষ্যৎ গঠনের পথ প্রশস্ত করে। আবার ইতিহাস পৌরনীতি সুশাসন দ্বারা সমৃদ্ধ। পৌরনীতি ও সুশাসনের চলমান ঘটনা দ্বারা ইতিহাস সমৃদ্ধি লাভ করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, বর্তমানকালে বাংলাদেশের সরকার ও শাসন ব্যবস্থা চলছে, সেগুলো আগামীতে বাংলাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে পরিণত হবে। অনুরূপভাবে যে কোনো শাসনতান্ত্রিক ইতিহাস অতীতের পৌরনীতি ছাড়া অন্য কিছুই নয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ সাদৃশ্য আলোচনা করলাম। এখন পৌরনীতি সুশাসন এবং ইতিহাসের মধ্যে যে অমিল বা বৈসাদৃশ্য আছে বা পার্থক্য আছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করব। পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাসের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। তথাপি পৌরনীতি সুশাসন যেমন ইতিহাস নয়, তেমনি ইতিহাস ও পৌরনীতি ও সুশাসন নয়। তাদের মধ্যে আমরা নিম্নরূপ পার্থক্যগুলো দেখতে পাই। ইতিহাসের বিষয়বস্তু ব্যাপক। পৌরনীতি ও সুশাসন আলোচনার বিষয়বস্তুর চেয়ে ইতিহাসের বিষয়বস্তু অনেক ব্যাপক। রাজনৈতিক বিষয়গুলি ছাড়াও ইতিহাসে ভাষা, সাহিত্য, ধর্ম, সমাজ জীবনের সকল ক্ষেত্রে ঘটনাবলীর বিস্তৃতি থাকে। অপরদিকে শুধু রাজনৈতিক জীবনের বিভিন্ন সমস্যা, রাষ্ট্র, সরকার এবং সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক কার্যাবলী আলোচনার মধ্যে পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু সীমাবদ্ধ। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক বিবর্তনের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলোকেই বেছে নেয়। লেখক বলেন, ইতিহাস কিছুটা পৌরনীতির অংশ। প্রিয় শিক্ষার্থী, আলোচনার প্রকৃতি ও পদ্ধতির ক্ষেত্রে পার্থক্য। যদিও পৌরনীতি ও সুশাসনের আলোচনার ক্ষেত্রে পরিধি কিছুটা ইতিহাস থেকে উপাদান ও তথ্য সংগ্রহ করা হয়, তবু উভয়ের আলোচনার প্রকৃতি ও পদ্ধতি আলাদা। ইতিহাসের আলোচনা বর্ণনামূলক হলেও পৌরনীতি ও সুশাসনের আলোচনা দর্শনমূলক। ইতিহাসের আলোচনা বাস্তব ভিত্তিক, সেখানে নৈতিকতা ও মূল্যবান বিচার বিশ্লেষণ মুখ্য নয়। অপরদিকে পৌরনীতি সুশাসনের আলোচনা সীমাবদ্ধ থাকে তত্ত্ব অনুসন্ধানমূলক, কিন্তু ইতিহাসের আলোচিত হয় তত্ত্ব ও বর্ণনার নিরিখে। সুতরাং উভয়ের আলোচনার ক্ষেত্র ও পদ্ধতি অনেক দিক থেকেই আলাদা। আলোচনায় দৃষ্টিভঙ্গির দিক থেকে পার্থক্য। ইতিহাস তার আলোচ্য বিষয়ের ক্ষেত্রে অতীতের বিভিন্ন ঘটনার পাশাপাশি সমসাময়িক অর্থনীতি, পরিসংখ্যান, মনস্তত্ত্ব, শিল্প, সাহিত্য প্রভৃতি বিষয়কে স্থান দেয়। অন্যদিকে পৌরনীতি ও সুশাসন এক্ষেত্রে দার্শনিক ও তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে। ফলে পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক ক্ষেত্র এবং নাগরিক ও কার্যাবলী ইত্যাদি বিষয়ে সীমাবদ্ধ থাকে। তাই বলা যায় দুটি বিষয়ের আলোচনায় দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী, সুতরাং উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাস উভয় দুটি পৃথক সামাজিক বিজ্ঞান। তাদের আলোচনার বিষয়বস্তু ও ক্ষেত্র আলাদা, তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পৌরনীতি ও সুশাসন সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান লাভ করতে হলে ইতিহাসের জ্ঞান আবশ্যক। একের সাথে অপরের সহযোগিতার উপরেই উভয়ের সাফল্য নির্ভর করে। এজন্য বার্জেস বলেন, পৌরনীতি ইতিহাস পরস্পর পৃথক হয়ে গেলে একটি পঙ্গু হবে বা প্রাণ হারাবে এবং অন্যটি আলেয়ায় রূপ ধারণ করবে।
প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পৌরনীতি ও সুশাসন এবং ইতিহাসের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা আমার মনে হয় তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। এখন তোমাদের স্ব অবস্থানে থেকে কিছু আমি কাজ দিচ্ছি, এগুলো লিখবে যে পৌরনীতি, সুশাসন এবং ইতিহাস উভয় কোন বিজ্ঞানের সাথে সম্পর্কিত, আর ইতিহাস কোন ঘটনাবলীর প্রতিচ্ছবি লিখো। আজকে আমরা তোমাদের নিয়ে যে বিষয়গুলি আলোচনা করেছি তা হচ্ছে পৌরনীতির সুস্পষ্ট ধারণা, আর দ্বিতীয় হচ্ছে পৌরনীতি সুশাসনের সাথে ইতিহাসের সম্পর্ক সম্পর্কে। এখন মূল্যায়ন, স্ব অবস্থানে থেকে তোমরা এই প্রশ্নগুলো লেখার মাধ্যমেই করোনার পরে তোমরা এই প্রশ্নের আলোকেই মূল্যায়িত হবে যে পৌরনীতি, সুশাসন এবং ইতিহাসের সুগভীর সম্পর্ক সম্পর্কে লর্ড হ্যাকটন কি বলেছেন এটা লিখতে হবে। আর পৌরনীতি, সুশাসন এবং ইতিহাসের মধ্যে দুটি পার্থক্য লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের বাড়িতে উচ্চতর দক্ষতা যাচাইয়ের জন্য একটি প্রশ্ন দিচ্ছি। আমার আজকের পাঠে যে আলোচনা করছি তার আলোকে এই প্রশ্নটি তোমরা বাড়ি থেকে লিখে আনবে যে ইতিহাসের জ্ঞান ছাড়া পৌরনীতি ও সুশাসন পরিপূর্ণতা অর্জন করতে পারে না, বিষয়টি মূল্যায়ন করে করোনার পর বাড়ি থেকে শ্রেণী শিক্ষককে দেখানোর জন্য লিখে আনবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সকলকে এই পাঠটি আরও সুন্দরভাবে বোঝার জন্য কিছু সহায়ক গ্রন্থ আমি আমার আজকের এই পাঠের একটি স্লাইডে উপস্থাপন করেছি। তো তোমাদের পূর্বেই বলা আছে কোন বইগুলো তোমাদেরকে ফলো করতে হবে। পূর্বের ওই কথা অনুযায়ী তোমরা এই বইগুলো যদি তোমাদের কাছে না থাকে তাহলে আমাদের লাইব্রেরিতে, কলেজ লাইব্রেরিতে এসে এই বইগুলো সংগ্রহ করে উক্ত পাঠটি তোমরা বুঝে নেবে। আর এছাড়াও আমাদের একই ক্লাস অনলাইনে বিভিন্ন কলেজ প্রদর্শন করছে, সেখান থেকেও তোমরা দেখে নিয়ে তোমাদের কোনো বিষয়ে যদি অস্পষ্টতা থাকে তাহলে তোমরা সমাধান পেতে পারো। তো সকলের সুস্থ সুন্দর জীবনের কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।